আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? তো অনেক দিন পরে। হ্যাঁ স্যার, আপনাকেও পাওয়া যায় না। আর আপনি যখন আসেন তখন আবার আমার এক্সাম পড়ে। আচ্ছা, সমস্যা নেই। এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, ইন্ডেক্স ফাইলটা থাক, এটাও থাক। আচ্ছা, বুটস্ট্র্যাপের ক্লাস ক্লাস দিয়ে আমরা শেষ করছিলাম মনে হয়। যে বুটস্ট্র্যাপ ক্লাস করা হয় না আমাদের। ওই তো আপনার নেট চলে গেছিল, এরপরে আর করা হলো না। আচ্ছা, বুটস্ট্র্যাপের এখান থেকে কিছু ভার্সন আছে বুটস্ট্র্যাপের। ওখান থেকে ভার্সনগুলো আমি নামাই নিয়ে আগে। আর বুটস্ট্র্যাপ নিয়ে অল্প কিছু বলি, যে সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ এমনই একটা সেকশন, সেটা হচ্ছে আমরা যে কোডিংগুলো করি বা যে কোনো ডিজাইনগুলো করি, সো বুটস্ট্র্যাপ কি করছে, এই ডিজাইনগুলো অনেক আগে থেকেই ও কইরা রাখছে। সো আমরা জাস্ট কোডিংগুলো ওর সাথে ম্যাচিং করে দিই, অ্যান্ড হচ্ছে একটা মানে অনেক সুন্দরভাবে এরকম কিছু ওয়েবসাইট তৈরি করতে পারি। সো এই জন্য আমি ফার্স্টে 3 ভার্সনের কাজগুলো দেখাবো, আর হচ্ছে 5 ভার্সনের কাজ সেটা হচ্ছে একবার লাস্টে। বুটস্ট্র্যাপ অল্পর ভিতরে শেষ করবো, কারণ এরপরে আবার জাভা স্ক্রিপ্টটা ধরবো। সো এই জন্য আর কি আরেকটা জিনিস স্যার, যে অ্যানিমেশনগুলোও শিখাবো। অ্যানিমেশনের থিমগুলা, ওগুলো আরো সহজ, ওগুলো আরো মজা আছে। হ্যাঁ, এখানে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন। বুটস্ট্র্যাপের ভার্সনটা বুটস্ট্র্যাপ লিখে এখানে সার্চ দিবেন। বুটস্ট্র্যাপ লিখলে আসবে, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। এই যে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, এরপর এখান থেকে ভার্সন চেঞ্জ করবেন। এই যে অল রিলিজে ক্লিক করবেন এখান থেকে। এরপর হচ্ছে এখানে আমরা নিব হচ্ছে 3.4 অনের ভার্সনটা নিব। এই যে 3.4 এই ভার্সনটার উপরে এখান থেকে ক্লিক করবেন, আপনারা কোনো সেমই আসবে। এই যে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, এরপর হচ্ছে 3.4 এটার এই ভার্সনটা নিব আমরা, সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখেন, এখানে আবার 3টা ভার্সন, যে 3.4 অন, 3.4.on আর 3.3.7। সো আমরা এখানে 3.4.on এই ভার্সনটা নিব। এই ভার্সনটা নেওয়ার পরে এখান থেকে যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এখান থেকে ডাউনলোড ক্লিক করব। এরপরে হচ্ছে এইটা, এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এখান থেকে বুটস্ট্র্যাপ ফাইলটা সম্পূর্ণ আমরা ডাউনলোড করে ফেলাবো। আমাদের কি একটা জিপ ফাইল এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেল। এতটুকু কাজ কমপ্লিট। আমি আবারও দেখেন, এখানে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন। BWTSTRAP বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ লিখলে এখান থেকে একদম প্রথম যে ওয়েবসাইটটা আছে এটার ভিতরে ঢুকবেন। এই যে এটার ভিতরে ঢুকবেন। হ্যাঁ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইট। এখানে অনেকগুলো ভার্সন আছে। সো আমরা জাস্ট আপাতত একটা ভার্সন, 2টা ভার্সন নিয়েই কাজ করবো মোট। ওই 2টা ভার্সনই এনাফ। মানে এখন হচ্ছে আপডেট ভার্সনগুলো বের হয়েছে, তো সেই জন্য কি আপডেট ভার্সন একটা দেখাবো, যে 5 নাম্বার ভার্সনটা, ওইটা লাস্টের যেটা বের হয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার যে ভার্সন ডাউনলোড দিলাম, এটা হচ্ছে অনেক আগের ভার্সন। এখান থেকে চেঞ্জ করে যে অল রিলিজে গিয়ে এখান থেকে যে 3.4 এটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ভার্সন চেঞ্জ করে এরপর এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এরপরে এখান থেকে ডাউনলোড করে নেবেন। খুবই সিম্পল। এরপরে যে কাজটা করতে হবে, ফাইলে ঢুকবেন। ফাইলে ঢোকার পর ডাউনলোড জিপ ফাইলটাকে ফার্স্টে আনজিপ করতে হবে। সো এখান থেকে যে এক্সট্রাক্ট ফাইল, মানে এটা পুরো আনজিপ হয়ে যাবে। এটার ভিতরে যা থাকবে সবকিছু বের হয়ে আসবে। এখান থেকে ওকে করে দিবেন। এই যে বুটস্ট্র্যাপের এই ফাইলটা চলে আসছে, এটার ভিতরে ঢুকবেন। এই ফাইলের ভিতরে ঢোকার পর এখানে যে সিএসএস যে ফাইলটা আছে, সিএসএস ফাইলটার ভিতরে ঢুকবেন।
এখান থেকে শুধু একটা ফাইল নিব আমরা, এই যে bootstrap min.css, এই যে bootstrap min.css, এটার কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাব। শুধু আমার এটাই দরকার, আর এগুলোর কোনো দরকার নেই। জাস্ট আমার একটা জিনিসেরই দরকার, মানে যাতে মানে নিজের মতো করে ডিজাইনটা করতে পারে, মানে সবকিছু নিজের আওতায় থাকবে এখন। আর যখন ওদের ওয়েবসাইটটা আমি যদি বুটস্ট্র্যাপ থেকে সরাসরি ওদের লিঙ্ক আপ করে দিই, তখন আমার ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ওদের হাতে থাকবে। সো আমি যেতেছি আমার ওয়েবসাইটটা আমার হাতেই থাকবে। সো এই জন্য কি আমি আমার হাতে নিয়ে আসার জন্য কি আমি ওদের কোডটা আমি নিজে সবকিছু কপি করে নিয়ে নিলাম। এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, এতটুকু কমপ্লিট। আর বুটস্ট্র্যাপের কোড এটা নিয়ে কাজ নাই, শুধু HTML ফাইল। আর style.css এই ফাইলটা ওই দিন নিয়ে রাখছিলাম, বলছিলাম মেবি যে এটা হচ্ছে যে আলাদাভাবে যদি এক্সট্রা কোনো কিছু মানে ডিজাইন করতে হয় তখন আমরা এই যে style.css এটারে কাজে লাগাবো। এছাড়া আমাদের ওটি জাস্ট এমনি নিয়ে রাখবো, আর যত কাজ সব বুটস্ট্র্যাপ দিয়েই করবো। রিপিট করে দেই। আচ্ছা, এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের অনেক কোড দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের কোনো কিছু দেখার দরকার নাই। এখানে কয়েক হাজার লাইন কোড, এগুলো খুঁজতে গেলে কিছুই বুঝতে পারবো না। হ্যাঁ, এই জন্যই হচ্ছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ফাইলটা নিছি আমরা, এই বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরে এই কোডিংগুলো অলরেডি লেখাই থাকে। সেগুলো হচ্ছে আমাদের খোঁজার কোনো দরকার নেই, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। এটা হচ্ছে 2011 থেকে 19-এর ভিতরে যে ভার্সনটা সেইটা, আর আপডেট 2021 সালের মানে 20-21-এর ভার্সনটা, সেটা হচ্ছে 5 নাম্বার ভার্সন। ওইটা নিয়েও কাজ করব পরবর্তীতে, আপাতত এটা নিয়ে কাজ করব। সো এটা নিয়ে কাজ করার জন্য আমি ইন্ডেক্স ফাইলটা ওপেন করি। আমি জাস্ট বুটস্ট্র্যাপের এই ফাইলটা কোনো কাজই করবো না, এটা জাস্ট ও কোডিং করেই রাখছে অলরেডি। স্ট্রিমিং ফাইলটা ওকে। আচ্ছা, এবার ঠিক আছে, এবার রিলোড দেই। ওকে, ডান। সো এখন এইটার ভিতরে আমরা ডিজাইন করব। সো বুটস্ট্র্যাপ আমার পিডিএফ ফাইলটা করা হয় নাই, সমস্যা নেই। বুটস্ট্র্যাপের ফার্স্টে আমরা এখানে যে জিনিসটা নিয়ে কাজ করব, আমি আগে HTML ক্লোন 5 দেই। এরপর এটা ডকুমেন্ট নামেই থাকুক, সমস্যা নাই। এরপর হচ্ছে আমার লিঙ্ক করাবো হচ্ছে যে বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ min.css এই জিনিসটাকে কি লিংক আপ করাই দিব। তারপর টাইপ টেক্সট /css, এরপরে আর একটা লিংক আপ করাবো, সেটা হচ্ছে যে style.css। ওকে, আমার এতটুকু কাজ শেষ। সো এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করব বুটস্ট্র্যাপ দিয়ে, প্রতিটা সেকশনের জন্য কি আমরা একটা কন্টেইনার পার্ট নিব। কন্টেইনার নামে কি একটা পার্ট নিব, যেই পার্টটা দিয়ে মানে লিখলে মানে সবকিছু মানে ওইটা ওর ভিতরেই ও কাজ করে নিবে অলরেডি। জাস্ট কি আমরা কন্টেইনার পার্টটাকে ওদের ধরাই দিব, একটা ডিপ টেক নিয়ে কি কন্টেইনার পার্টটা ধরাই দিব, আর যাবতীয় যা কাজ সবও করে নেবে বুটস্ট্র্যাপ। যে বিভিন্ন ফ্রেম, এখানে আরেকটা জিনিস দেখা যায় যে আমরা বিভিন্ন ডিভাইসে কতগুলো মানে প্রায় কয়েক হাজার ফোন আছে। তো এতগুলো ডিভাইসের কতগুলো সেকশন আলাদা আলাদা ভাগ করা, এতগুলো মনে রাখা কিন্তু বা লেখাও কিন্তু সম্ভব না, মানে এতগুলো রিচার্জ করে লেখা। আর এখানে কি বুটস্ট্র্যাপ কি করছে, বিভিন্ন কোন ফোনে কিভাবে দেখাবে আপনার ওয়েবসাইটটা, ও কিন্তু এটাও আগে ভাগেই সেট করে রাখছে যে এই ফোনে এরকম আসবে, এই ফোনে এরকম আসবে, মানে ওর কি এই জিনিসটা কোডিং অলরেডি করাই আছে। সো এই জন্য কি আমরা জাস্ট বুটস্ট্র্যাপটা ধরাই দিব, আর বাকি কাজ বুটস্ট্র্যাপ নিজেই করে নিবে। মানে বিভিন্ন ফোনে বিভিন্ন ভাবে অনেক সুন্দরভাবে কি রেসপন্সিভ ভাবে আসবে। সো এরপর আমি এখানে একটা ডট কন্টেইনার পার্ট নিব, কন্টেইনার নামে পার্ট নিব। এই পার্টগুলো একটু লেখা রাখবেন,
পরবর্তীতে ক্লাসের পরে আপনি এগুলো এই পার্টগুলো জাস্ট এই সেকশনগুলো লিখে রাখবেন। আমি বাড়তি কোনো সেকশন লিখবো না, যেগুলো কাজের সেকশন সেগুলো লিখবো আজকে। সো এখন সাপোজ আমরা এইচন দিয়ে সাধারণভাবে লিখলে কিরকম দেখি, এইচন দিয়ে এখানে যদি লোরেম যদি নেই যে 6 ওয়াট, এখন যদি আমি লেখাটারে দেখি কন্টেইনার পার্টের ভিতরে, আমার লেখাটার স্টাইলটা কিন্তু অনেকটা চেঞ্জ, মানে অনেকটা সুন্দরভাবে আছে। কারণ বুটস্ট্র্যাপ কি ও এই কাজগুলো কি রেসপন্সিভ ভাবে অনেক সুন্দরভাবে কি ও নিজেই করে রাখছে অলরেডি। সো এগুলো হচ্ছে কি আমার পরবর্তীতে আর করতে হইতেছে না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ নিজেই করে রাখছে। যে এইখান থেকে কিন্তু লেখাটা শুরু হয়েছে, এই যে এখান থেকে একটা স্পেস নিচ্ছে আর এখানেও কি একটা স্পেস আছে। সো এটা আমরা কাজের পরবর্তীতে বুঝতে পারবো। সো এরপরে যে কাজটা করব আমরা, এই যে এখান থেকে বুটস্ট্র্যাপের ভাগ করার জন্য আমরা 3টা সেকশন ইউজ করতে পারি। কল md4 মানে একটা কল md, এটা হচ্ছে 12 নাম্বার সেকশন পর্যন্ত। সো এটারে কি আমরা আলাদা আলাদা ভাবে কইরা দেখতে পারি। সো আলাদা আলাদা করা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি একটা পি ট্যাগ নিলাম, দেখেন এখানে হচ্ছে লোরেম 50 ওয়াট নিলাম, এরপরে হচ্ছে আমি এখানেও এখানে কি আমি 3টা সেকশন নিলাম, ঠিক আছে। আমি হচ্ছে এখানে 3টা পি ট্যাগ নিলাম। এখন এই 3টা পি ট্যাগ নিয়ে আমি যদি এখন এই লোডিং প্যারাগ্রাফ নেওয়ার পরে আমি যদি এখন রিলোড দেই, আমার যদি ওয়েবসাইটে রিলোড দেই, এই যে আমার সেকশনগুলো কি এখন নিচে নিচে সুন্দরভাবে কি চলে আসছে। কিন্তু আমি চাইতেছি এই যে দেখেন সেকশনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে চলে আসছে, মানে লেখাটা কিন্তু দেখতেও ভালো লাগে। সো এটা এটা হচ্ছে বুটস্ট্র্যাপ অলরেডি করে রাখছে, এগুলো কি আমাদের করতে হইতেছে না। কারণ একটা ওয়েবসাইটে ঢুকলে আমরা সাধারণত এতদিন যে ডিজাইনগুলো করতাম সেটা কিন্তু ওইভাবে আসতো না। আর এই ডিজাইনটা কিন্তু দেখতে একটা মানানসই আছে এটার ভিতরে, যে দেখতে কিন্তু একটা সৌন্দর্য কাজ করে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে সেকশনগুলো আমি চাইতেছি সামনে সামনে 3 ভাগে 3টা সেকশনে শো করব। সো 3টা সেকশনে শো করার জন্য আমার এই যে কন্টেইনার পার্টটা আছে, এই কন্টেইনার পার্টের ভিতরে সব কাজগুলো করব। সো কন্টেইনার পার্টের ভিতরে যেহেতু কাজ করব, আমি এখানে কন্টেইনারটা লিখে রাখি। ওকে, সি এটা হচ্ছে কন্টেইনার পার্ট। ওকে, সো পি ট্যাগের পরে আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে রো ডট আর ও ডব্লিউ, রো নামে কি আরেকটা সেকশন দেব। এই সেকশনটার ভিতরে আরেকটা ডিপ নিব, এটা নিব হচ্ছে ডট col কল এমডি কল, তারপর এখানে হাইপেন এমডি, এখানে দিব 4। এরপরে এটারে আবার কি করব, কল md4, এই জিনিসটা এই কথাটা লিখে দিতে হবে। এরপরে যদি আমি পি ট্যাগ লিখি, এরপরে যদি আবার লোডিং 50 ওয়াট দেই, এখন যদি আমি এটা ওয়েবসাইটটা আমার রিলোড দেই, এই যে আমার সেকশনটা কি এতটুকুর ভিতরে আসছে। আমি কি এইভাবে সেকশনটা 3বার সাজাইতে পারি। আমি যদি এই জিনিসটারই কপি করি, সাপোজ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, একবার 2বার, আমার কি এখন এই 3টা সেকশন কি আমার সামনে সামনে আসবে। এই যে 3টা সেকশন কি আমার সামনে সামনে আসবে। আমি যদি এখানে যে 13 দেই, আমার সবসময় মনে রাখতে হবে যে এই সেকশনগুলো হচ্ছে মোট 12 নাম্বার সেকশন পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত দেওয়া যাবে। এই যে কলাম D4, এটা হচ্ছে কলাম D 12 পর্যন্ত দেওয়া যাবে, এটা 12 এর উপরে কি দেওয়া যাবে না। সো আমি যদি এখন চাই যে আমার এই সেকশনটা একটু আলাদা আলাদা করব, সো আমি এই রো পার্টটা সম্পূর্ণ কপি করি, আরেকবার এই রো এর সেকশনটা সম্পূর্ণ কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি এখানে আবার পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে কলাম D4 দিব না, এটা দিব হচ্ছে 6, এন্ড এটাও দিব হচ্ছে কি কলাম D6। এরপরে হচ্ছে আমি এই 6 6 এই দুইটা মিলে কিন্তু 12 আসবে। সো 12 আসলে কি এই দুইটা সেকশন এক লাইনে থাকবে আর এটাকে নিচে চলে আসবে। সো আমি যদি এখন এটার জন্য দেই যে 10, কলাম D10, এই যে আমার দুইটা সেকশন সামনে সামনে আসছে, এই দুইটা সেকশন সামনে সামনে আসছে আর এই সেকশনটা কি আমার নিচে চলে আসছে।
সেকশন একটা পেপারের ভিতরে কিন্তু এই যে হ্যাঁ টোটাল হচ্ছে 12টা, জাস্ট এটা মনে রাখলেই হবে। আর এই জিনিসগুলো একটু লেখা রাখবেন, এটা দেখানোর পরে আপনি একটু লেখা রাখবেন তাহলে হবে। কন্টেইনার পার্ট, তারপরে হচ্ছে রো পার্ট, কলাম ডি4, এটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত, এই জিনিসটা মনে রাখলেই হবে। সেখানে যদি আমি অন দেই তাহলে আমার সেকশনটা একবারে, আমি যদি একটু অন দিয়ে দেখি, আমি এটারই অন দিলাম, আমার লেখাটা একদম কিরকম আসে দেখেন। এই যে অন দেওয়ার পরে আমার লেখাগুলো কি একবারে নিচে নিচে আসছে। হ্যাঁ, তো যখন একটা পেপার সাজানো হয়, যে পেপারের ভিতরে, এটার ভিতরে আমি আরো 30 ওয়ার্ড নিলাম। ওকে, আমার এই সেকশনটা এটা হচ্ছে 10 পর্যন্ত নিছি এটা। আর এগুলো হচ্ছে আমি 6 নিছি, এই জন্য সামনে সামনে আসছে। আর এগুলো হচ্ছে 4 নিছি। তো এইভাবে আলাদা আলাদা করে কি এই সেকশনটা যেভাবে ইচ্ছে 1 থেকে 12 পর্যন্ত আলাদা আলাদা করে নেওয়া যায়। এটা হচ্ছে খুবই, যে পেপারের ভিতরে কিন্তু আলাদা আলাদা সেকশন থাকে না, এখান থেকে বেশি থাকে আবার কম থাকে। যে এটা বেশি আছে, আবার নিচে যদি আমি কম দিই, আবার যদি এতটুকু দিতে চাই, এভাবে করেও কি আমি একটা পেপার সাজাইতে পারি অনেক সুন্দরভাবে। রেসপন্সিভ ডিজাইন করে কি একটা পেপার সাজাইতে পারি। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি এখানে, হ্যাঁ এখন রো পার্টের কাজ শেষ আমাদের। এখানে আমি কতগুলো এইচআর ট্যাগ নেই, এখানে কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকগুলো বানাই নিলাম এইচআর, কারণ সবগুলো আলাদা আলাদা সেকশন করে কাজ করবো। তো এই যে আমার এইচআর গুলো কি অনেক সুন্দরভাবে একটা ডিজাইন আসছে। এই যে অনেক সুন্দরভাবে কি স্পেস গুলো নিছে, এই যে এইচআর গুলো, এই সেকশন গুলো কি এইখান থেকে শুরু হয়েছে। আর এই স্পেসটাও ফাঁকা, এই স্পেসটাও কি ফাঁকা। এটা হচ্ছে কন্টেইনার পার্টের কাজ, যে এই সেকশনটাও ফাঁকা করে আর এই সেকশনটাও কি বাম পাশ থেকে and ডান পাশ থেকে কি এটা ফাঁকা স্পেস না, যাতে দেখতে আরো সুন্দর লাগে। মানে জিনিসগুলো কি আমার সেকশনগুলো মাঝখানেও অনেক সুন্দরভাবে সাজায় দেয়। সো এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমি এখানে একটা এইচ1 ট্যাগ নিয়ে, আবার এইচ1 ট্যাগ নেওয়ার পরে আমি যদি এখানে লরিম 4 নেই, ওকে, আমার দুইটা সেকশন পর এই যে লেখাটা অনেক সুন্দরভাবে আসছে। সো এরপর আমরা আবার পি ট্যাগ নিব। এখন আমরা আরো কিছু কাজ দেখব, আমি একটা একটা সেকশন পরে পরে কাজ করি। এখানে একটা পি ট্যাগ নিব, এখানে আমি দিলাম যে লরিম 10, লরিমের 10 ওয়ার্ড নিলাম। এখন এটার ভিতরে একটা ক্লাস ধরাই দিব, ক্লাসটার নাম দিব হচ্ছে লিড। এখন যদি আমি একটু রিলোড দেই, এই যে লিড মানে আমার এই লেখাটা একটু বড় আছে। আমার কিন্তু এটা পি ট্যাগ, এটাও কিন্তু পি ট্যাগ, এটাও কিন্তু পি ট্যাগ, কিন্তু আমার এই লিড লেখাটা লেখার পরে আমার কিন্তু এই সেকশনটা কিন্তু আর একটু বড় করে আসছে। এটা হচ্ছে লিডের কাজ। তারপর হচ্ছে আমি এই সেকশনটা সম্পূর্ণ কপি করি, কপি করার পরে আমি এই সেকশনটার পরে আবার দিয়ে দিলাম। সো এখন লিডের জায়গায় এখানে লিখবো স্মল। আমার এখন লেখাটা কি সেম লেখাই, কিন্তু এখন লেখাটা ছোট হয়ে যাবে। এই যে স্মল মানে কি আমার লেখাটা একবারে ছোট করে আসবে। এরপরে দিতে পারে যে এখন আমি টেক্সট নিয়ে কিছু কাজ করব। সো টেক্সট নিয়ে কাজ করার জন্য আমি যদি এইচ1 ট্যাগ নিয়ে কাজ করি, এখানে আবারও এইচ1 ট্যাগটা নিব। এখানে একটা সেকশন পরে আমি এখানে একটা h2 ট্যাগ নিয়ে কাজ করি। এগুলো এখানে দিলাম আমি লরিম 3, সবগুলো লরিম 3 ওয়ার্ড নিব। এরপর হচ্ছে আমি এটার ভিতরে একটা ক্লাস ধরে দিব, ক্লাসটার নাম থাকবে এটা যে টেক্সট রাইট। এরপরে যদি আমি এটা রিলোড দেই, আমার এই যে টেক্সটটা আসবে সেটা হচ্ছে রাইটে আসবে। এই যে টেক্সট রাইটটা, হ্যাঁ এখানে হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা ধরাই দিবে। এখানে এই কোডিং গুলো অলরেডি ওখানে করাই আছে, ফুল স্ট্যাকের ভিতরে আমাদের কোডিং গুলো অলরেডি করা আছে, জাস্ট কি আমরা এখানে ইয়াগুলো ধরাই দিব, তাহলেই হবে আমাদের। সো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে টেক্সট রাইট একটা সেকশন গেল। এখন পরের যে সেকশন, আমি এটার সামনে একটা এইচআর দিয়ে রাখি, এইচআর। এখন জাস্ট কন্ট্রোল ডি দিয়ে আমি এটার নাম দিব হচ্ছে টেক্সট সেন্টার, CENTER সেন্টার।
এখন যদি আমি এটা রিলোড দেই, আমার যে এই টেক্সটটাকে সেন্টারে চলে আসবে। এরপরে যদি লাস্ট যেটা সেটা হচ্ছে লেফট, কন্ট্রোল ডি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে লেফট। লেফট এখন কি আমার এই সেকশনটা কি এখানে চলে আসবে লেফটে। খুবই সিম্পল ভাবে কি এটা কাজ করতেছে। হ্যাঁ, ওখানে আমরা যেভাবে কাজ করতাম ধরাই দিতাম যে টেক্সট অ্যালাইন লেফট রাইট সেন্টার। সো এখানে জাস্ট কি আমি ক্লাসটা ধরাই দিতেছি। বুটস্ট্র্যাপ কি এটা ও টেক্সট অ্যালাইন কোন জায়গায় কি রাখবে সেটা অলরেডি লিখেই রাখছে, বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের লিখতে হইতেছে না আবার ইয়াতে গিয়া কষ্ট করে। সো এরপরে আরো কিছু কাজ হচ্ছে, সেটা যদি দেখি আমরা H2 এখানে যে কোনো ট্যাগ ইউজ করতে পারবেন। আমি যদি এখানে দেই যে এইচ অন ট্যাগ, যে এইচ অন ট্যাগ দিলাম তাহলেও কাজ করবে, একই কথা। এই জাস্ট কি লেখাটা বড় হবে। সো সবগুলো ট্যাগের জন্য কি যতগুলো ট্যাগ আছে সবগুলোর জন্য কি ও লেফট রাইট সেন্টার এগুলো করে রাখছে, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? এরপরে কন্ট্রোল ডি দিয়ে এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টেক্সট। এটার সামনে আমি আরো একটা এইচআর দিয়ে রাখি। এখানে টেক্সট ওই যে আমরা টেক্সট ফন্ট ফ্যামিলি করতাম না, ফন্ট ফ্যামিলি করে যে লেখার ইয়াগুলো চেঞ্জ করতাম, বাইরে টেক্সট স্টাইলগুলো চেঞ্জ করতাম, সেটা হচ্ছে এখানে টেক্সট দিবা আপার কেস, আপার কেস, হ্যাঁ সবগুলো কি বড় হাতের হয়ে যাবে, এই যে আপার কেস। এরপর যদি দেই লোয়ার কেস, পরের সেকশনটা লোয়ার কেস, এই যে এটা হচ্ছে লোয়ার কেস, মানে সবগুলোই ছোট হাতের হয়ে যাবে। এরপরে আরেকটা সেকশন সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। এবার যদি আমরা রিলোড দেই, ক্যাপিটালাইজটা কাজ করবে না, ক্যাপিটালাইজ ওকে ঠিক আছে, বানানগুলো ঠিক রাখতে হবে। ওকে এবার ঠিক আছে। এবার কি মানে প্রতিটা ওয়ার্ডের হ্যাঁ ফার্স্ট অক্ষরটাকে আমাদের বড় হবে, এটা হচ্ছে ক্যাপিটালাইজের কাজ। আমার রেকর্ড অপশনটা ঝামেলা করতেছে, বারবার নামে যেতেছে। হ্যাঁ আপার কেস লোয়ার কেস এগুলো এইভাবে করা যায়। এরপরে যে জিনিসটা করতে পারি যে এটার জন্য আরো একটা সেকশন আছে, সেটা করার জন্য আমি এইটাকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিয়ে আর এখানে হচ্ছে লোডিং 30 করি। আপাতত ক্যাপিটালাইজটা কাইটা দেই, এরপর আগে রিলোড দেই, এইভাবে আছে আমার সেকশনটা এই অবস্থা আছে। সো এখন এটার জন্য আমি এখানে লিখবো যে জাস্টিফাই, JUSTIFY, জাস্টিফাই টেক্সট হচ্ছে জাস্টিফাই হবে এটা। আমি যদি এখন একটা রিলোড দিয়ে যাই, জাস্টিফাই বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমি যে টেক্সটটা লিখলাম এটার জন্য একটা নির্দিষ্ট মান আছে, মানে এটা এইখান থেকে শেষ হয়ে এখান থেকে নিচে আসবে, এটা হচ্ছে টেক্সট জাস্টিফাই এর কাজ। এই কাজগুলো আমরা মেবি ইয়াতে দেখাইছি। সো এখানেও আবার এই সেম কাজই করতেছি, কিন্তু সেটা কি জাস্ট আমরা ক্লাসগুলো ধরাই দিতেছি। এরপরে আরেকটা সেকশন সেটা হচ্ছে যে আমার যে লেখাটা আমি চাইতেছি আমার এই যে নিচে নিচে আসবে না, এটা হচ্ছে একবারে সোজা সোজা লাইন আসবে, সোজা এক লাইনের ভিতরে আসবে। সো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমার S2টারে আবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখানে জাস্ট জাস্টিফাই কাইটা দিয়ে এখানে লিখবো যে নোরেপ, NOWRAP, নোরেপ মানে হচ্ছে এটার কোনো ইয়া থাকবে না, মানে এটা একবারে লাইন বাই লাইন সিরিয়াল বাই সামনাসামনি আসবে। যে এখন দেখেন এই সেকশনটা আমি যত লেখায় লিখি আমার কি এটা সামনে সামনে আসবে, আমি কি এটা স্ক্রল করতে পারতেছি লেফট হ্যান্ড রাইটে, কি এটা স্ক্রল করা যাইতেছে। এটা কিন্তু বুটস্ট্র্যাপও সুন্দরভাবে কইরা রাখছে। হ্যাঁ এখানে আমি যত কিছুই লিখবো ও অত কিছুই কি এটা সামনে সামনে লিখবে, এটাও নিচে নিচে লিখবে না।
আর জাস্টিফাই বলতে যেটা বোঝায়, জাস্টিফাই হচ্ছে ওটাও নিচে নিচে আসবে, মানে আমার এই সেকশনটা এখান থেকে শেষ, এখান থেকে আবার শুরু হবে। এটা হচ্ছে জাস্টিফাইও নিজে নিজে করে নেয়। আর নোরিপ হচ্ছে ওরে ও একদম সম্পূর্ণ সামনাসামনি সবকিছু করে ফেলায়, ঠিক আছে। এটা হচ্ছে এগুলোর কাজ গেল। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এখন আমরা কিছু কাজ করব ইউএল নিয়ে, ইউএলএলআই নিয়ে। এতটুক গেল আমাদের। এখানে আমি সবগুলো শর্টকাট করব, খুবই শর্টকাট শেষ করার চেষ্টা করব। ইউএল এর পরে এটার ভিতরে নিব এলআই স্টার, স্টার নিব হচ্ছে 6। তারপর হচ্ছে এটার জন্য আমি লোরিম, লোরিম 3 নিলাম, ওকে ডান। এরপর যদি আমি এটা সাপোজ রিলোড দেই, আমার এই সেকশনটা কি এই অবস্থা অলরেডি আছে, আমার এই সেকশনটা অলরেডি এই অবস্থা আছে। সো এটার জন্য আমি এখন যে কাজগুলো করব, কাজগুলো করার আগে আমি এটারে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এখানে এইচআর ট্যাগ নিয়ে রাখি, তিনবার নিয়ে রাখলাম, কন্ট্রোল সি দিয়ে এখানেও নিয়ে রাখি, ওকে। আমার সেম সেকশনটা কি নিচে কি আরো একবার আসতেছে, যে সেম সেকশনটা কি নিচে আমার আরো একবার আসছে। আর আমার এটা নিচে স্ক্রল করতে পারতেছি কারণ আমি এখানে কি অনেকগুলো সেকশন নিয়ে রাখছিলাম, অনেকগুলো হচ্ছে এইচআর ট্যাগ নিয়ে রাখছিলাম। এই যে একটু একটু দেখা যায়, দেখতে পারতেছেন? হ্যাঁ, একটু একটু কি দেখা যাইতেছে। সো এখন আমরা এটার জন্য ইউএল ট্যাগের ভিতর যে ক্লাসটা ধরাই দেব, এই যে ইউএল এর যে ফার্স্ট ট্যাগটা আছে এটার জন্য কি একটা ক্লাস ধরাই দেব। এখানে হচ্ছে ক্লাসটা হবে যেটা, সেটা হচ্ছে লিস্ট ইনলাইন, এলআই এসটি, লিস্ট ইনলাইন, INLIN, লিস্ট ইনলাইন। আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে ইনলাইন ব্লক করতাম, আমার কি লেখাগুলো ওই যে আমরা করতাম স্পেন ট্যাগ নিয়ে, যে ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে ফিক্সড ফ্লেক্স। সো তখন কি আমার এইগুলো ফিক্সড হয়ে যেত। সো এটাও কি মানে ইনলাইন বলতে এটাই বোঝায় যে ওইটা কি সামনে সামনে ও ফিক্সড করে দিবে, এইটাই হচ্ছে এটার কাজ। কি আসলো, ওকে। সো এটা হচ্ছে ইনলাইনের কাজ। সো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমার এই ডটটা ওঠানোর জন্য আরেকটা সেকশন, সেটা হচ্ছে আমি এটারে আবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে হচ্ছে এটার জন্য আমার অলরেডি ইনলাইন আকারে আসবে, এই যে হ্যাঁ এটার জন্য এখন আমরা কোডিংটা চেঞ্জ করে দেবো। জাস্ট আমার কি ক্লাসটা ধরে দেবো, আমার কিন্তু সবকিছু এই যে ইনলাইন কাইটা, এই যে ইনলাইনের জায়গায় লিখবো যে আনস্টাইল, UNSTYL। আনস্টাইল বলতে কি বুঝি আমরা, যে এটার যে লিস্টের যে একটা স্টাইল, আমরা লিস্ট স্টাইল নান করতাম কি জন্য, আমার ডটটা ওঠানোর জন্য কি আমরা লিস্ট স্টাইল নান করতাম। সেটা হচ্ছে আনস্টাইল দিয়ে করে কাজ করে না, UNSTYL, আচ্ছা LED হবে, ওকে। এবার কিন্তু ঠিক আছে, মানে বানানগুলো যদি একটু একটা অক্ষর মিস্টেক হয় এটা হচ্ছে তাহলে আর কাজ করবে না, একটা অক্ষর মিস্টেক করা যাবে না। কারণ আমরা কিন্তু যে HTML এর ভিতরে কিছু মিচিং হলে ওটা কিন্তু সমস্যা হইতো না, কিন্তু এখানে হচ্ছে কোনো কিছু মিচিং হলে এটার কোনো কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। মানে এখানে তো বুটস্ট্র্যাপ আপনার মতো করে লেখা রাখে না, ও তো নিজের মতো করে লেখা রাখছে। সো এই জন্য কি আমাদের কোনো কিছু কি মিচিং করা যাবে না। সো টেক্সট সেন্টার শিখলাম। সো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা টেবিল ডিজাইন করবো, রেসপন্সিভ ভাবে কি একটা টেবিল ডিজাইন করব। সো টেবিল ডিজাইন করার জন্য আমার যে জিনিসটা দরকার, যে ফার্স্টে এখানে একটা ট্যাগ নিব, হচ্ছে এইচন ট্যাগটাই নিব, ডট এখানে দিব হচ্ছে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, ওকে। সো এটার ভিতরে লিখে দিব আমার এই যে টেবিল লেখাটা আছে, টেবিল লেখাটা কি আমার একদম মাঝখানে আসবে, এই যে টেবিল লেখাটা কি
মাঝখানে আসছে কারণ হচ্ছে আমার টেক্সট হচ্ছে কি সেন্টার আছে, সেন্টার মানে আমরা বুঝি কি এটা মাঝখানে আসে। সো এরপরে আমরা এটার জন্য এখন একটা টেবিল ডিজাইন করবো। সো টেবিল ডিজাইন করার জন্য আমরা এখানে একটা কি করতে হবে, এটা টেবিল ট্যাগ নিতে হবে, TABLE টেবিল ডট TABLE, একটা ক্লাস ধরে দিলাম টেবিল। টেবিলের ক্লাসটা হবে টেবিল। এরপরে হচ্ছে আমি যদি একটা TRTS নেই, টেবিলটা অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করা যায় যে TR নিলাম, তারপর হচ্ছে TS ওকে। আমি এটার জন্য দিলাম নেম। আচ্ছা সবগুলোর জন্য নেমই দিই, এত করা দরকার নাই। 1 2 3 4 5 6 ওকে। 6টা সেকশন তো করার দরকার নেই। আচ্ছা 6টা সেকশন হচ্ছে সমস্যা নেই, 6টা সেকশন নেই। আচ্ছা নেম কি আমার 6 বার আসছে, আমার কি এটা রেসপন্সিভ ভাবে অনেক সুন্দরভাবে কি এই যে লেখা টেবিলের নেম সেকশন গুলো কিন্তু অনেক সুন্দরভাবে আসতেছে। সো এখন আমরা টেবিল হেডিং লিখলাম, TS হচ্ছে টেবিল হেডিং আর হচ্ছে TD মানে হচ্ছে টেবিল ডাটা। সো আমরা এখন টেবিল ডাটাগুলো লিখি। TR এখানে TR নিব, TR এর ভিতরে হচ্ছে নিব হচ্ছে TD এরপর হচ্ছে এটার জন্য আমি নিব TD নিব হচ্ছে স্টার 6। এটার ভিতরে হচ্ছে লরিম 2। ওকে একবারে আমার করা শেষ। এখানে আমি TR নিব হচ্ছে স্টার, এটা নিব হচ্ছে 7টা, এরপরে LOREM লরিম 2। ওকে আমরা একবারে কমপ্লিট করি, বারবার করার দরকার নেই। ওকে আমার সেকশনটাকে অনেক সুন্দরভাবে কি টেবিলটা অনেক রেসপন্সিভ ভাবে ডিজাইনটা হয়ে গেল। সো এখন এটার জন্য আমরা কোডিং যেটা করব সেটা হচ্ছে যে এই টেবিলটা যেটা আছে টেবিলটার জন্য কি আমরা একটা বর্ডার দেওয়া দরকার, সম্পূর্ণ টেবিলটার জন্য বর্ডার দিব। সো বর্ডারটা দিব কোথায়, এই যে টেবিল ট্যাগটা আছে আমার, এই যে টেবিল যেটা ওপেনিং ট্যাগ, টেবিলের ভিতরে টেবিলটা ধরাই দেব TABLE। তারপর এখানে লিখবো যে টেবিল, আবার লিখবো টেবিল, এখানে লিখবো বর্ডার BORDERD বর্ডার। এরপরে হচ্ছে আচ্ছা বাকিগুলো পরে করি। এই যে আমার কি একটা বর্ডার তৈরি হলো, এই যে টেবিলটার জন্য কি যে একটা বর্ডার তৈরি হয়েছে। এটা হচ্ছে টেবিল বর্ডার কাজ। সো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে টেবিলের যে এক একটা সেকশন আছে এই সেকশনগুলো ভাগ করার জন্য এখানে লিখতে হবে যে টেবিল স্ট্রিপ, আবার টেবিল কথাটা লিখতে হবে। এবার যদি রিলোড দেই আমার কি সবগুলোই যে এক একটার ভিতরে কি এই যে একটা লাইন পর পর কি একটা মানে ডিজাইন নিছে, একটা কালার নিছে, ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার নিছে, এটা কিন্তু দেখতে কি অনেকটা সৌন্দর্য চলে আসছে এটার ভিতরে। সো এখন আমি আলাদা আলাদা সেকশনের জন্য আমার CSS বুটস্ট্র্যাপে কালার করার একটু ঝামেলা। সো বুটস্ট্র্যাপে কালার করার জন্য আমার যে টিয়ার ওপেনিং যে ট্যাগটা আছে এটার জন্য একটা ক্লাস ধরে দিব, সবগুলোকে এখানে ক্লাস নিয়ে কাজ। এখানে দিব টেবিল সাকসেস, টেবিল সাকসেস সাকসেস। এই যে টেবিল সাকসেস, এই সাকসেস হচ্ছে একটা কালার নেম, টেবিলের জন্য কি এটা সাকসেস হবে। সো এটা হচ্ছে একটা কালারের নাম, যে টেবিল সাকসেস। যদি এটা রিলোড দেই আচ্ছা কালারটা চেঞ্জ করি, ওয়ার্নিং দেই। কাজ করতেছে না, আমার এটা কাজ করতেছে না কেন?
টেবিল স্ট্রিপটা, হ্যাঁ হ্যাঁ আমার এটা হচ্ছে অটো সেভ হয় এখানে, অটো সেভ হয় টিয়ারের ভিতরে টেবিল ইনফো, একটা তো কাজ করতেছে না, সমস্যা। টেবিল টিএবিএল টেবিল ঠিক আছে, ক্লাস টেবিল টেবিল, আচ্ছা সেম লেখাটা যদি আমি অন্য আরেকটার ভিতরে লিখি, কাজ না করলে কিভাবে হবে, কি রে কাজই করে না। কাজ করে না, সবই তো ঠিক আছে। আচ্ছা, টেবিল একটা কাজ করতেছে, আচ্ছা আমার টিয়ার ট্যাগ ঠিক আছে তো, টিয়ার ক্লাস টেবিল ইনফো ওকে। যাই হোক এটা যেহেতু কাজ করে না এটার জন্য আমি টেবিল হোভারটা দেখাই, না দেখলেও বা কিভাবে হবে। আচ্ছা টেবিল এইচও বিই আর টেবিল হোভার, টেবিল হোভার হচ্ছে যে টেবিলটা আছে টেবিলটার জন্য একটা হোভার করবে, এই যে একটা হোভার করতেছে আমার টেবিলটার জন্য, কি একটা হোভার করে, এটা হচ্ছে টেবিল হোভারের কাজ, কিন্তু আমার ওইটা কাজ করতেছে না কেন বুঝতেছি না, ওইটা পরে দেখতেছি। এরপর হচ্ছে আরেকটা সেকশন, যে একটা সেকশন পরে কি আরেকটা ব্যাকগ্রাউন্ড নাই, সেটার জন্য হচ্ছে টেবিল স্টেপ, ওকে। আচ্ছা আমি যদি এবার রিলোড দেই, আমার কি একটা সেকশন পর পরে কি এক একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা কিন্তু আরো দেখতে সুন্দর লাগে, কিন্তু হোভার করতেছে কিন্তু আমার কালার সেকশনটা এখানে কাজ করতেছে না, এখানে কাজ করার না করার তো কোনো অপশন দেখি না। টেবিল ক্লাস টিআর, এগুলো হচ্ছে যে ইনফো, এটা হচ্ছে একটা কালার নেম, কিন্তু এগুলো হচ্ছে কাজ করছে না, একটা কালার কাজ করতেছে না। আচ্ছা এবার কাজ করতেছে। আচ্ছা একটা কাজ করেন স্যার, এখানে একটা কিছু একটা মিসিং হয়েছে, যে সেটা হচ্ছে এই যে
বুটস্ট্র্যাপ 341 এই যে ভার্সনটা আছে এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা আমি আরেকবার একটু দেখি আমি কোনটা ডাউনলোড করছিলাম, অনেক আগেই ডাউনলোড করে রাখছিলাম এটা। বুটস্ট্র্যাপ 347 এটা আসলে কোনটা? আচ্ছা একটা মিনিট চেক করার জন্য এটার ভিতরে ঢুকলেই হবে। এই ফাইলটা নামাই নিতে হবে, এটা আমি কোনটা নামাইছি। আচ্ছা এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 ভার্সন যেটা সেইটা, এই যে 2011 আর 20 যে ভার্সনটা সেইটা নিয়ে আমি। আচ্ছা স্যার এখানে আরেকটা কাজ করবেন, এটা একটু উল্টাপাল্টা মিচিং হয়ে গেছে, সেই জন্য আপনি যে কাজটা করবেন যে ওয়েবসাইটে ঢোকার পরে বুটস্ট্র্যাপ যে 5 যে ভার্সনটা আছে, কারণ বুটস্ট্র্যাপ 5 ভার্সনটা নিয়ে আমরা সব কাজগুলো করব। ওই সবগুলোই সেম কিন্তু অল্প কিছু আর কি চেঞ্জ। এই যে বুটস্ট্র্যাপ 5 যে ভার্সনটা আছে এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। এই যে 5 যে ভার্সনটা আছে এখান থেকে অল থেকে যেই লেটেস্ট যে ভার্সনটা এটাই নামাই নেবেন এখান থেকে। এই যে এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করলে আপনারা এখান থেকে ডাউনলোড, এই যে সিএসএস এন্ড জেএস এটা ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে। এরপর ওই সেম ভাবে ওখানে সবগুলোর ভিতরেই সেম লেখা, জাস্ট কি min.css এই যে বুটস্ট্র্যাপ min.css নামে একটা অপশন থাকে সেইটা নেবেন সব সময়। min.css নিয়ে আমরা কাজগুলো করি, আর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। আর এইটা রাখছে হচ্ছে বাড়তি, যে আমাদের যদি কিছু প্রয়োজন বাড়তি কোনো এক্সট্রা ডিজাইনের প্রয়োজন হয় তখন আমরা এটা এক্সট্রা এই জন্য রাখছি যে ওইটা দিয়ে কি তখন ওই ডিজাইনটা করে ফেলাবো। আর যদি কিছু মিচিং হয় তখন এই বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরে ঢুকবেন, এখানে লেখা থাকে ওরা এই যে লেখা দিছে যে এটা হচ্ছে 2011 থেকে 20 যে ভার্সনটা আছে সেটা হচ্ছে এটা যে 5 ভার্সন যেটা লেটেস্ট। আর 21 যে ভার্সনটা এখন পর্যন্ত বের হয় নাই, ওটাও বের হবে। সবগুলোই সেম, জাস্ট অল্প কিছু চেঞ্জ, আর কিছুই না। যাই হোক একটা মিচিং এর জন্য অনেক কিছু মিচিং। ওকে সে এখন আমরা এটার জন্য কোডিং করতে পারি, যে ক্লাস ইনফোটা দেখলাম, এরপরে আমরা এটার জন্য কন্ট্রোল ভি দিয়ে যদি দেই যে ওয়ার্নিং, তারপরে হচ্ছে আমি জাস্ট এখানে কালারগুলোর নাম চেঞ্জ করে দিতেছি, কন্ট্রোল এই যে ইনফো তারপরে ওয়ার্নিং এগুলো হচ্ছে এক একটা কালার নেম, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে ইনফো এগুলো হচ্ছে এক একটা কি কালার নেম। সো ইনফোর পরে এটা দিতে পারি হচ্ছে ডেঞ্জার। এখানে অল্প কিছু কালার আছে, সেগুলো হচ্ছে কোন থেকে শুরু করলাম আমরা, এই থেকে। এটা হচ্ছে ইনফো দেব না, এটা দেব হচ্ছে সাকসেস। হ্যাঁ আমার হচ্ছে ওইটা হচ্ছে অনেক আগের ভার্সন, তো আমি হচ্ছে ওইটা কিভাবে মিচিং হলো আমি বুঝতেছি না। যাই হোক ওটা মিচিং হয়ে গেছে কোনোভাবে। ওয়ার্নিং এর পরে ডেঞ্জার শিখলাম, ওয়ার্নিং শিখলাম, এরপরে প্রাইমারি, প্রাইমারির পরে আর এগুলো হচ্ছে সবই কালার নেম, এক একটা হচ্ছে কালার নেম। আউটপুটটা একবারে দেখে ফেলি আমরা। এরপরে দিতে পারি হচ্ছে ইনফোই থাকুক, আর কটা আছে এগুলো হচ্ছে এক একটার জন্য এক একটা কালার আসবে, বুঝতে পারছেন? আবার হচ্ছে
ওকে, সো এটা ইনফো, এটা দিব হচ্ছে প্রাইমারি। এই যে প্রাইমারি, এটা হচ্ছে একটা প্রাইমারি কালার, তারপর হচ্ছে ইনফো, তারপর এটা দিব ডেঞ্জার। ওকে, সো আমরা যদি এখন আউটপুটটা দেখি, এটা হচ্ছে আমাদের আউটপুট। যে দেখছেন টেবিলটা কত রেসপন্সিভ ভাবে, অনেক সুন্দরভাবে কি এটা ডিজাইন করে ফেলাইছে। আর আমাদের জি জি হ্যাঁ, শুধু ক্লাসটা ধরাই দিতে হবে, আর কোনো কাজ নাই। শুধু ক্লাসটা ধরাই দিলে কি আমাদের কাজ শেষ, এতটুকুই। জি জি হ্যাঁ, ক্লাস নেম এগুলো পাবেন না, এগুলো হচ্ছে আমার, আমি লেখা রাখছিলাম, আর হচ্ছে আমার পিডিএফ ফাইলটাও করা হয়নি। এগুলো হচ্ছে আপনি একটু লিখে নেবেন। আর হচ্ছে স্যার, আমি যে কাজগুলো দেখালাম না, মানে এগুলো হচ্ছে প্রথম থেকে শুরু করে আলাদা আলাদা ভাবে, যে শুধু ক্লাস নেম গুলো লেখা লেখা আমরা একটা, এই যে শুধু ক্লাস নেম গুলো লিখবেন না, সম্পূর্ণ যতগুলো ক্লাস নাম লিখছি, কলাম ডি ফোর এর শুধু 3টে ক্লাস লিখবেন, কলাম ডি ফোর 3বার লিখবেন। এটা নিয়ে টেবিলের আকারে বানাবেন। আর হচ্ছে এই যে রো সেকশনের ভিতরে রো দিবেন, তারপরে এগুলো আমার নিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করে দিবেন কালকে। পারবেন না স্যার? মানে যা শুধু ক্লাস নেম গুলো লিখে একটা পিডিএফ ফাইল তৈরি করবেন, শুধু ক্লাস নেম। এই যে টেক্সট সেন্টার, টেক্সট লেফট, ওটা আবার আমার জিমেইলে একটু পাস করে দিবেন। ঠিক আছে স্যার, তাহলে আপনার সুবিধা হলো, আপনি ওখান থেকে দেখে করে ফেলাইতে পারলেন, আমারও ভালো হলো। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই দিয়ে দেব। ভিডিওর রেকর্ডটা আমার ঝামেলা করতেছে, সাউন্ড কমে যাইতেছে বারবার। আচ্ছা, আমাদের টেবিলের কাজ শেষ। টেবিল তো আর দেখাইতে হবে না। এই যে টেবিলটা কিন্তু অনেক রেসপন্সিভ ভাবে আসছে, কিন্তু ডেঞ্জার বানানটা আমার এখানে হয় নাই। ডেঞ্জার, ডেঞ্জার ডিএনজি আর না জি, এখানে ই হবে একটা। এই জন্য কি আমার এখানে কালারটা আসে নাই, নিচের কালারটা। এই যে নিচের কালারটা কি এবার চলে আসছে। আমার কিন্তু টেবিলটা দেখতে কিন্তু মানে কালার গুলো এমন ভাবেই তৈরি যে দেখতেও কি একটা মানানসই সুন্দর লাগে। ঠিক আছে, এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বাটন নিয়ে আমরা কাজ করব। বাটন, বাটন বলতে যে জিনিসটা বুঝি, যে বাটন গুলো তৈরি করতাম না আমরা বুটস্ট্র্যাপ এই যে ইয়া দিয়ে, এই ট্যাগ নিয়ে, তারপরে বাটন ট্যাগ নিয়ে যে বাটন গুলো তৈরি করতাম, যে সাইন আপ অপশন তৈরি করতাম, লরিন নাও, লিড মোর, এরকম বাটন থাকে না। সো এই বাটন গুলো এখানে রেসপন্সিভ ভাবে অনেক ভাবে করা যায়। আমার রেকর্ডটা বারবার নাইমে যেতেছে, এটা সমস্যাটা কোথায়? সমস্যা নেই, নতুন করে আবার ইনস্টল করতে হবে। ওকে, এতটুকু সেকশন গেল আমার। আচ্ছা, এখন বাটন সেকশন। বাটনের জন্য আমি এখান থেকে কাজ শুরু করি। এখানে বাটন ট্যাগটা লেখার জন্য বাটন গুলো আমরা যেভাবে করব সেটা হচ্ছে BUTTON বাটন ট্যাগ নেব। বাটন ট্যাগের ভিতরে আমি এখানে লিখবো যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, এরপরে হচ্ছে ক্লাসটা ধরাই দিব BTN, BTN টা ধরাই দিব যে এটা একটা BTN। এরপর হচ্ছে BTN এর জন্য এরপর একটা কালার দিব BTN, এটা দিব হচ্ছে ডিফল্ট। এটা হচ্ছে এটা ডিফল্ট কালার চলে আসবে। ওকে, দেখেন বাটনটা কত রেসপন্সিভ ভাবে তৈরি হয়েছে। আমি যদি এটা ক্লিক করি, আমার চারপাশ থেকে কি একটা ইয়া নেয়, দেখছেন একটা ব্যাকগ্রাউন্ড নিতেছে, মানে একটা বর্ডার নিতেছে সুন্দরভাবে। কি বর্ডার দুইটা নিতেছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার বর্ডার, আর একটা হচ্ছে হচ্ছে আমরা যে কালারটার নাম লিখলাম ওটার বর্ডার। সো ডিফল্টের পরে কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে এইচআরটা কন্ট্রোল জেড দেই, এটার সামনে এইচআর এইচআর এইচআর। ওকে, এবার ঠিক আছে, ডিফল্ট দেখলাম। এরপর যদি দেখি বিটিএন প্রাইমারি, মানে সবগুলোর জন্য এগুলো হচ্ছে আমরা কালার দেখতেছি এখন।
কাজটা পরে করতেছি, আগে কালারগুলো দেখি। এই যে প্রাইমারি কালার সহ আরেকটা আসবে। আমি কিন্তু এখানে কালার চেঞ্জ করে করতেছি। প্রাইমারি দেখলাম, কন্ট্রোল ডি দিয়ে এখন দেখব ইনফো। এই কালারগুলো মনে রাখবেন। হ্যাঁ, এই ইনফো এটা হচ্ছে একটা কালার নেম। ডেঞ্জার, তারপরে সাকসেস, এক একটা হচ্ছে কি এক এক রকমের কালার। ইনফো দেখলাম, তারপরে প্রাইমারি দেখলাম, এটার নাম দিব হচ্ছে ওয়ার্নিং। ওয়ার্নিং, এটা হচ্ছে একটা ওয়ার্নিং কালার। কোনটার কি কালার সেটা একটু মনে রাখেন। এই যে ওয়ার্নিং কালার, এখানে আমি ওয়ার্নিংটা দেই নাই মেবি, হ্যাঁ দিয়েছিলাম। এই যে এটা ওয়ার্নিং, কিন্তু এখানে আসছে একরকম, এখানে আসতেছে আরেক রকম। কারণ এখানে টেবিলের জন্য টেবিলের মতোই করে রাখছে, আর বাটনের জন্য বাটনের মতোই করে রাখছে। যে বাটনের কালারটা কি আমার হোয়াইট কালার আসতেছে লেখার ফন্টের যে কালারটা, তারপর ব্যাকগ্রাউন্ডটা কি অনেক সুন্দর ভাবে, যে বাটনটা ক্লিক করলে অনেক সুন্দর ভাবে কি ডিজাইনটা চলে আসে। হ্যাঁ, এই বোর্ড স্টাফটা এমনই একটা পার্ট। এখানে হচ্ছে সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্টটা সেটা অলরেডি ওরা করে রাখছে। এটা জাভাস্ক্রিপ্ট না, যে কোনো ল্যাঙ্গুয়েজ ওরা করে রাখে। তো আমরা ওইগুলো নিয়ে কি জাস্ট কাজ করি। তো পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট নিয়েও বোর্ড স্টাফ দিয়ে কাজ করব, সো তখন বুঝতে পারবেন। সো ওয়ার্নিং গেল, ডেঞ্জার গেল, এরপরে যেটা দেখবো, ডেঞ্জার চাই নাই, DANGER, এটা হচ্ছে ডেঞ্জার কালার। এই যে এটা হচ্ছে কি ডেঞ্জার কালার, কালারগুলো একটু মনে রাখলেই হবে। এরপরে হচ্ছে আর কি বাকি আছে, ডেঞ্জারের পরে তো আর কিছু বাকি নেই। সাকসেস দিছিলাম, সাকসেস, ওকে, এটা হচ্ছে সাকসেস কালার। এতটুকু আমার সেকশন গেল। সো এখন আমরা যে জিনিসটা দেখবো, এতটুকু তো বুঝতে পারছেন। এটা বোঝার কিছু নাই, জাস্ট কি এখানে ক্লাসগুলো ধরাই দিব, এতটুকুই আমাদের কাজ। জাস্ট কি আমরা এখানে ক্লাসগুলো ধরাই দিব, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। রেকর্ডটা ঠিকভাবে হইতেছে না, বারবার এই যে কতবার উঠাই দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার এই যে ইয়াটা আছে, আমার যে বাটনটা আছে, কন্ট্রোল ডি দিয়ে আমি যদি এটা রিলোড দিয়ে আরো একবার আসবে, কিন্তু আমি এটার কি স্মল সাইজ করব। এটা হচ্ছে স্মল সাইজ করার জন্য আমার এখানে আরেকটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে দেখেন এখানে এখানে সাকসেসের পরে এটার ভিতরে ক্লাস নেমের ভিতরে এখানে লিখবো যে বিটিএন, এখানে লিখবো যে এসএম, মানে এটা হচ্ছে স্মল সাইজ, একবারে ছোট সাইজটাই আসবে। এই যে আমার কি বাটনটা ছোট হয়ে গেল, এটা হচ্ছে বাটন। হ্যাঁ, এসএম এর কাজ, মানে এইচএম দিয়ে হচ্ছে বাটনটা ছোট করে। এরপর যদি কন্ট্রোল ডি দিয়ে যদি দেই বাটন এলজি, এটা বড় করবে। এই যে অনেক বড় করছে, ঠিক আছে। এরপরে যদি হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ বড় হবে। এরপরে যদি দেই যে ব্লক, BLOCK ব্লক, এরপরে যদি দেই রিলোড দেই, যে ব্লক, দেখছেন এই বাটনটা কিভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু আবার অন্যভাবে তৈরি হয়েছে। সো এরপরে যদি আবার কন্ট্রোল ডি দেই, এখানে দিতে পারি ব্লকের পরে আমরা যে জিনিসটা দিতে পারি সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে আমার কি বাটনটা অ্যাক্টিভ আকারে আসবে। যে অ্যাক্টিভ না, এটা একদম মিডিয়াম সাইজ আকারে আসবে। সো এরপরে যেটা দেখবো যে এখানে দিব যে এমডি। এমডি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমার বাটনটা মিডিয়াম সাইজে আসবে। এইটা হচ্ছে আমার একদম মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ গেল। এরপরে হচ্ছে মিডিয়াম যে সাইজটা আছে, আমি যদি পরে ডিজেবল করি, কন্ট্রোল ডি দিলাম, এখানে লিখে দিলাম যে ডিজেবল, ডিজেবল, ওকে। এবার যদি রিলোড দেই,
কাজ করতেছে। হ্যাঁ, বানান ডি ইউ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখছেন এটার কি ডিজেবল হয়ে গেছে, মানে এখানে যে নিচে কিছু আছে জাস্ট আমি দেখতেই পারতেছি, কিন্তু এটা কিন্তু কোনো কাজ করে না, দেখছেন? হ্যাঁ, এটাও কিছুই নিতেছে না, কারণ কি ও এটা ডিজেবল অবস্থায় আছে। এটা হচ্ছে ডিজেবলের কাজ। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ডিজেবল দেখলাম বিটিএন এমডি। আচ্ছা, ডিজেবলটা আমি যদি অন্যভাবে দেখি, সবগুলো একভাবে দেখলে হবে না, এখানে জাস্ট কালারটাও চেঞ্জ করে দিই। যেগুলো লিখতে লিখতে এমনি মুখস্থ হয়ে যাবে, এই কালার নেম এগুলো সব মুখস্থ হয়ে যায় এমনি এমনি। আমি সবগুলোকে ডিজেবল করে জাস্ট কি কালার গুলো চেঞ্জ করে দিছি, 3টা কালার দিছি। আমি কি যে কোনো কালারের জন্য কি এই কাজগুলো করতে পারি, জাস্ট এটাই বুঝালাম যে যে কোনো কালারের জন্য কি এই কাজগুলো করা যায়, ঠিক আছে? মানে এখানে যে আমার যে কালারটা দেয়া আছে যে সাকসেস, জাস্ট এখানে যে কোনো কালার ধরাই দিবেন, যে ইনফো কালার, প্রাইমারি, ডিফল্ট, ওয়ার্নিং, ডেঞ্জার, সাকসেস, এই কটা কালারই জাস্ট ধরাই দিবেন, তাহলেই হবে। এরপরে যেটা দেখতে পারি যে ব্লক তো দেখলাম, আর তো কিছু বাকি নাই। একটি ব্লক ডিজেবল, ওকে, বাটন এতটুকুই। সো লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফর্ম ডিজাইন করে শেষ করবো আজকের মতো। খুব দ্রুত শেষ করে ফেলাইলাম। আমার এটা কি ঝামেলা হলো বুঝতেছি না, আমার রেকর্ডটা বারবার যে নামে দিতেছে, দেখছেন? কথা বলার সাথে সাথে কি এই যে এটা নামে দিতেছে, মানে রেকর্ডটা ঠিকভাবে হইতেছে না। ঠিক আছে, এবার কিভাবে ফর্ম ডিজাইন করব? ফর্ম ডিজাইন করার জন্য আমি এখানে ফর্মের জন্য একটা এইচন ট্যাগ নেই। এইচন ট্যাগের ভিতর এখানে লেখা রাখি ফরম, ফরমের পরে আমি এখানে টেক্সট সেন্টার ধরাই দিব, টেক্সট সেন্টার। আজকে অনেক কিছু কাজ করছে, আবার অনেক কিছু কাজ করে নাই। আচ্ছা, ফরমটা লেখাটা এখানে আসছে অনেক সুন্দরভাবে। সো আমরা যে স্টাইল নামে যে ইয়াটা নিছিলাম, যে এক্সট্রা যদি আমার এই লেখাটা বড় করতে হয়, শুধু বুটস্ট্র্যাপ দিয়ে কেন করব? সো এটা যদি আমরা ইনলাইন সিএসএস করি, যে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে যেখানে দিলাম যে সাইজ, ফন্ট সাইজ দিলাম যে 70 পিক্সেল, এই যে আমার কি এটা 70 পিক্সেল পরিমাণ বড় হয়ে যাবে, কিন্তু লেখাটা কি ঠিক থাকবে? সো এইভাবেও করা যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা যদি শুধু বুটস্ট্র্যাপ দিয়ে করতে হবে তা না, বুটস্ট্র্যাপ তো একভাবে করবে, আপনিও আপনার মতো আরেকভাবে করবেন, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো, না সিএসএস দিয়ে হচ্ছে সবকিছু করা যায় না। এই যে এখানে দেখেন কত রেসপন্সিভ ভাবে কন্টেইনার বারটা ধরাই দিলাম, জাস্ট একটা বার ধরাই দিছি, এরপরে বাকি কাজ কিন্তু ওই করছে, আমি কিন্তু কিচ্ছু করি নাই, আমি কিন্তু সিএসএস এ হাতও দেই নাই, ও কিন্তু নিজে নিজে কইরা নিছে। আমার কিন্তু এখানে কি কোনো কিছু করতে হয় নাই। সো যেহেতু আমরা এখন একটা ফর্ম ডিজাইন শিখবো, সো এটার পরে আমি এখানে একটা ফর্ম ট্যাগ নিব, FROM ফর্ম। আচ্ছা, আমরা ওইখানে আরেকভাবে ফর্মটা লিখতাম যে FORM, আমরা যেদিন ফার্স্ট শিখছিলাম, দুইটার জন্য দুইটাই কাজ করে, দুইটাই সঠিক, এটাও ফর্ম FROM, এটাও ফর্ম, আর FORM ওটাও ফর্ম, ঠিক আছে? বুটস্ট্র্যাপের জন্য FROM দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, বুটস্ট্র্যাপ ফর্মের ভিতরে যে কাজটা করতে হবে, এর আগে ফর্মটা লেখার আগে আমি এখানে একটা সেকশন দিব যে .col call md, ওই সেকশনটা এটার ভিতরে কাজ করবে। call md এখানে দিলাম 8, call md 8 সেকশনটার ভিতরে যদি আমি এখন এখানে লিখি যে ফর্ম, ওকে, ফর্ম ট্যাগের ভিতরে আমি যদি এখানে আরেকটা ডিভ নেই,
এটা ডিপটার নাম হবে ফরম গ্রুপ ডট ফরম হাইপেন গ্রুপ ফরম গ্রুপ। সো ফরম গ্রুপের ভিতরে যে কথাটা লেখা থাকবে সেটা হচ্ছে আমার একটা লেভেল ট্যাগ থাকবে আর একটা কি ইনপুট ট্যাগ থাকবে, জাস্ট এতটুকুই। কিন্তু সেটাই কি ও অনেক রেসপন্সিভ ভাবে কি ও ডিজাইন করে নেবে। সো এখানে একটা লেভেল ট্যাগ নিবে, লেভেল ফর। ওকে, ফর কিছু দেওয়ার দরকার নাই। এখানে দিব হচ্ছে ইমেল ফার্স্টে বা নেম। এটার জন্য আমরা আরো কিছু করতে পারি, যে হ্যাঁ এখানে লেখা দিব। আচ্ছা সেটা পরে লিখি তাহলে বুঝতে পারবেন। ফরম গ্রুপ, ওকে। এরপরে এটার জন্য একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুট ইনপুট টেক্সটই থাকবে। এরপরে হচ্ছে এটার জন্য একটা ক্লাস ধরে দিতে হবে যে ফরম কন্ট্রোল। কারণ এটা কাজ করবে না। ফরম কন্ট্রোল, সো ফরম কন্ট্রোলটা যেভাবে কাজ করবে দেখেন। আমি যদি এটা রিলোড দেই, আমার কি এই অবস্থা আসছে, কারণ হচ্ছে আমার কিছু মিচিং আছে। আবারও ওকে। আচ্ছা এরপরে ফরম গ্রুপটাকে, জি জি দেখেন, সিলেক্ট, না না এখানে সিলেক্টটা তো আমাদের ধরাই দিতে হবে না, বুঝতে পারছেন? জাস্ট এখানে ফরম গ্রুপটা ধরাই দিবেন আর হচ্ছে লেভেল ট্যাগটা নেবেন আর হচ্ছে ইনপুট ট্যাগটা নেবেন। কিন্তু কাজ করে না এটা। সো এখানে আবারও কিছু মিচিং, আজকে এত মিচিং কেন? গ্রুপ বানানো ঠিক আছে, ফরম বানানো, ফরম বানানো আমার ঠিক নেই। তারপরে হচ্ছে এই মিস্টেক গুলো করা যাবে না। আর কোথায় লিখছি ফরম বানান, এখানে হচ্ছে প্রতিস্থাপের জন্য FORM আর ইয়ার জন্য HTML এর জন্য আমরা দুইভাবেই করতে পারি। তারপরেও কিন্তু এটা ফরমের আকারে আসছে, কাজ করে কিন্তু হচ্ছে অন্যভাবে কাজ করে। যে এবার কিন্তু এই যে ফরমটার ভিতরে কি একটা হোভার করতেছে, মানে আমার কি একটা শ্যাডো নিতেছে, দেখছেন? আমার যে সেকশনটা আছে এটার ভিতরে কি একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু আমার যে নেম সেকশনগুলো এখান থেকে শুরু না করে আমি যদি চাই যে এখানে শুরু করব, আর আমার আগের যে সেকশনটা আসছে সেটাও কিন্তু অনেক রেসপন্সিভ ভাবে সুন্দরভাবে আসছিল। যাই হোক, কিন্তু আমি চাইতেছি এটা মাঝখানে আসবে। সো মাঝখানে নিয়ে আসার জন্য আমার যে কলাম D8 এর যে সেকশনটা আছে এটার ভিতরে দিতে হবে যে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। এখন যদি আমি এটা রিলোড দেই, আচ্ছা আমার কি এই লেখাগুলো কি আমি যে লেখাগুলো লিখবো সবগুলো কি সেন্টারে চলে আসবে। সো সাপোজ এখন কি করব, জাস্ট এই ফরম গ্রুপটা কপি করব আর পেস্ট করব আর শুধু চেঞ্জ করব নেম, এরপরে দিব ইমেল, এরপরে এখানে দিব ইমেল, এরপরে হচ্ছে এটার জন্য দিব নাম্বার, নাম্বার নাম্বার, নাম্বার, ওকে। সো এরপরে আরো দেই, একসাথে দিয়ে ফেলে, বারবার রিলোড দেওয়ার দরকার নেই, এগুলো বুঝতে পারলেই সহজ। নেম দিলাম, তারপরে নাম্বার দিলাম, পাসওয়ার্ড সেকশন দিলাম, এখানে দিব পাসওয়ার্ড। সো এখানে এখন কিছু কাজ আছে, দেখেন আমার সেকশনগুলো কি এইভাবে করে চলে আসলো, এই যে নাম্বার, পাসওয়ার্ড। আর এইচআর গুলো এখানে আসার কারণ হচ্ছে আমার কলাম ডি এটা 8 তে আছে। আমি যদি কলাম ডিটা এখানে বাড়াই কমাই দেই
ওটা কিন্তু ও আমার সাথে কি আপ ডাউন করবে। এই যে কলাম ডি 8, আমি যদি এখানে দেই 12, আমার পুরো সেকশনটাই নেবে। এই আমার কি পুরো সেকশনটা নিচ্ছে, এটাই সুন্দর লাগে। সো এখন এখানে দেখেন আমি কি নেমের জন্য লিখতে পারতেছি যে, এরপরে যদি আমি ইমেলটা লিখি, আমি কিন্তু ইমেলটা এইভাবে লিখতে পারবো না। আচ্ছা, ইমেল দেওয়ার মানে এখানে দেখেন, এটার মানেটা আমরা জানি না যে ইমেল আমি যে এখানে তপন স্যার যদি এখানে লিখি, ঠিক আছে, এটা যদি আমি সেন্ড করি এটা জীবনেও নিবে না, কারণ আমার এখানে কি এখানে ধরানো আছে, ইমেলটা ধরানো আছে। সো ইমেলে ও ধরে নিবে যে @gmail.com যতক্ষণে আপনি না দিবেন ও অতক্ষণে এটা নেবেন। আপনি সাবমিট করলে, আপনি যে কোনো ওয়েবসাইটে এটা উল্টাপাল্টা লিখে একটু সাবমিট করেন, দেখবেন সাবমিটটা কি ও নিবে না। সো এটা হচ্ছে ইমেলটা ধরাই দিতে হবে, এই জন্য ইমেলটার কাজ এটা। আর আমি যদি এখানে এবিসিডি লিখি সেই লেখাগুলো উঠবে না, আমি যদি এখানে 1 2 3 লিখি লেখাগুলো উঠবে। তার মানে কি ওইটার নাম্বার ওইটা বুঝতেছে। আমি যদি এখানে দেখেন আমি টিপতেছি কিন্তু এখানে উঠতেছে না, এই যে এগুলো টিপতেছি উঠতেছে না, কিন্তু আমি যখন কোনো একটা নাম্বারে ক্লিক করি আমার কি নাম্বারগুলো উঠতেছে, কিন্তু আমার এখানে একটা ই বাটন উঠতেছিল, এটা কেন উঠে বুঝতেছি না। এটা একবার উঠে আর উঠে না। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার। আর পাসওয়ার্ড যে সেকশনটা সেটা হচ্ছে দেখেন, আমি যদি এটার ভিতরে কিছু লিখি, আমি যাই লিখি সেটা কি ডট ডট আকারে আসে। সো তার মানে কি ও এটা জানে যে এটা কি একটা পাসওয়ার্ড। সো এটার জন্য আমরা যেটা করতে পারি যে, এটার জন্য যদি প্লেস হোল্ডার ধরাই দিই ওই সেম ভাবেই কাজ করবে। এখানে যদি দেই যে প্লেস হোল্ডার এন্টার ইওর নেম, কন্ট্রোল সি দিয়ে সবগুলো লিখে দেই, এন্টার ইওর ইমেল, এরপরে এটার জন্য দিব হচ্ছে নাম্বার। জাস্ট আপনার মতো করে সাজিয়ে নেবেন, আমি জাস্ট শর্টকাটে করতেছি, ঠিক আছে। নাম্বার, এরপর হচ্ছে পাসওয়ার্ড। এরপর যদি আমি এটা রিলোড দেই, আমার সবগুলোর জন্য কি একটা ব্যাকগ্রাউন্ডের কি একটা সেকশন চলে আসছে। আচ্ছা, অনেক রেসপন্সিভ ভাবে কি এটাও করা যায়, মানে এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে যে এখান থেকে নাম্বার জন্য। আর এরপরে এটার জন্য যদি আমরা আরো করে যে কন্ট্রোল সি দিলাম, এরপরে যদি দেই এখানে ডেট, হ্যাঁ ডেট টাইমটা দেখাই দেই, সমস্যা নেই। টাইপ দিব হচ্ছে ডেট টাইমটা আমার বানানে ভুল আছে, যাই হোক শুধু ডেট দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে। এই যে ডেট, ডেট অ্যান্ড টাইমটা হচ্ছে কিভাবে, যাই হোক কতদূর না যাই, ডেট অ্যান্ড টাইম দেখলাম। এরপরে হচ্ছে এটার জন্য স্কিলগুলো কিভাবে দেখবো আমরা, স্কিলগুলো করে ফেলাই, ঠিক আছে। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সবগুলো সেম, এখানে লেখা দেবে স্কিল। স্কিলগুলো আমার নিচে নিচে আসবে। স্কিলগুলো লেখার জন্য আমার ইনপুট ট্যাগের কোনো দরকার নাই, ইনপুট ট্যাগটা সম্পূর্ণ মুছে দিব। এখানে স্কিল দেখার জন্য আবার ইনপুট দিব, এখানে দিব হচ্ছে যে চেকবক্স। আচ্ছা, এই ইনপুট ট্যাগটা দেওয়ার আগে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ডট চেকবক্স নামে আরেকটা ডিপ নিতে হবে। ঝামেলা আছে, মানে একবারে সহজ বললে ভুল হবে। চেকবক্স, হ্যাঁ চেকবক্স নিয়ে তারপরে আবার ইনপুট ট্যাগ নিতে হবে, কারণ আর নাহলে আবার কাজ করবে না। এটার ভিতরে যে টাইপটা হবে চেকবক্স, টাইপটা হবে কি আমার চেকবক্স। ওকে, সো চেকবক্সের সামনে আমি যদি দেই HTML, আচ্ছা আর দেওয়ার দরকার নেই, জাস্ট HTML এ থাকে সবগুলো, কাজ তো আমরা জানি। এই যে চেকবক্সের
এগুলা যে সিলেক্ট করা যায়, কিন্তু এইভাবে কেন আসলো? ম্যাচিংটা কোথায়? একটা না একটা আজকে ঝামেলা আসতে পর একটা আসতেছে। চেকবক্স, চেকবক্স সবই ঠিক আছে, কিন্তু এটা এইভাবে কেন আসবে? চেকবক্স, আচ্ছা যাই হোক বাদে। এটা হচ্ছে চেকবক্সটা হচ্ছে এখানে কিছু মিচিং আছে, একটা ঝামেলা করতেছে। কেমন এত আজকে? আচ্ছা সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা করব, আমরা ফরম গ্রুপটা আবার নিব, কন্ট্রোল সি দিয়ে এখানে আরো একবার নিব। এখন হচ্ছে আমরা ওই যে ডিপার্টমেন্ট গুলো একটু সাজাবো। ডিপার্টমেন্ট গুলো সাজানোর জন্য আমার ডিপার্টমেন্ট নামে কি আমি আরো একটা লেভেল ট্যাগ নিলাম। আচ্ছা ডিপার্টমেন্টের ভিতরে আছে এটা। আচ্ছা এগুলো কোডিং চেঞ্জ করে দিই, ইনপুট ট্যাগটা কাটে দিই, আমার ইনপুট ট্যাগের কোনো দরকার নাই। এখানে ডিপার্টমেন্টের ভিতরে যেটা লিখতে হবে, একটা সিলেক্ট ট্যাগ নিতে হবে। সিলেক্ট, মনে আছে সিলেক্ট ট্যাগ নিয়ে কিন্তু এটার ভিতরে আবার অপশন ট্যাগ নিয়ে কাজ করছিলাম, মনে করেন? এখানে যদি সিলেক্ট ট্যাগটা একবারে ধরাই দেই তাহলে হবে। ওকে, এখানে ক্লাসটা ধরাই দিব হচ্ছে যে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল এরপর যে জিনিসটা করব, ফর্ম কন্ট্রোলের পর এখানে নিব হচ্ছে অপশন ট্যাগ। ওপি অপশন ট্যাগটা নিব, অপশনের ভ্যালু হবে, ভ্যালু কিছুই দিব না, জাস্ট এখানে কম্পিউটার কথাটা লিখে দেই। এটা কি অনেকবার বানাইনি, ঠিক আছে, এতবার করার দরকার নেই আমাদের। আমাদের কম্পিউটার নামে একটা সেকশন তৈরি হলো। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, এই যে আমার এই সেকশনটা কি এখান থেকে তৈরি হয়েছে। আমি সবগুলোকে আলাদা আলাদা ভাবে লিখে দেবো, জাস্ট আমি একটা দিয়ে অল্পর ভিতরে শেষ করতেছি। এরপরে যেটা বাকি সেটা হচ্ছে সিলেক্ট। এটা তো পারবেন, খুবই সহজ। এটা ওইখানে আগেও যেভাবে করছেন এখনো সেইভাবেই করবেন, কিন্তু জাস্ট এখানে ক্লাসটা ধরাই দিবেন হচ্ছে ফরম কন্ট্রোল, জাস্ট চেঞ্জ এতটুকুই, আর কিছু না, আর সবই ঠিক থাকবে। এরপরে হচ্ছে সিলেক্ট, এটার ভিতরেই এখানে নিব হচ্ছে সিলেক্ট ট্যাগের পরে আবার একটা লেভেল ট্যাগ নিব, হচ্ছে মেসেজ অপশন নিব। মেসেজ, ওকে, মেসেজ অপশন নেওয়ার পরে এখানে মেসেজ মেসেজ লিখলাম। মেসেজ, মেসেজের পরে আমার যে ইয়াটা নিব সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এভাবেই থাকবে, নেম নেম এরকমই থাকবে। টেক্সট এরিয়া দিয়ে ট্যাপ প্রেস করলে এভাবেই আসবে। সো এই কাজগুলো করে নেবে, জাস্ট এখানে একটা ক্লাস ধরে দেব।
এখানে একটা ক্লাস ধরাই দিব, ক্লাসটার নাম থাকবে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল ওকে, মেসেজ অপশনটা শেষ। সো এরপরে একটা ইনপুট ট্যাগ নিব, যে সাবমিট বাটন নিব। ইনপুট টাইপ থাকবে হচ্ছে সাবমিট। এরপরে হচ্ছে এটার জন্য একটা ভ্যালু নিব, ভ্যালুটা নিব হচ্ছে রেজিস্টার। ওকে, সো আমার কাজ শেষ, এখন আমি রিলোড দিব। এই যে আমার কি এটা রেজিস্টার বাটন তৈরি হলো সুন্দরভাবে, কি সবকিছু কি সেট আপ হয়ে গেল। যে এটা কিন্তু এখান থেকে স্ক্রল করা যায়, ইচ্ছা মতো স্ক্রল করা যায়, যে কোনো কিছু করা যায়। আর এখান থেকে রেজিস্টার বা সাবমিট যেটা লিখবেন ভ্যালুর ভিতরে সেটাই কি এখানে শো করবে। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এটা যেহেতু একটা বাটন, এটার ভিতরে একটা ক্লাস ধরাই দেই। ক্লাস এখানে দিব বিটিএন প্রাইমারি। এবার যদি আমি রিলোড দেই, আমার বাটনটাকে একটা কালার ধরে নিছে। সো এইটাই হচ্ছে আমাদের আজকের মূল ক্লাস, আর কিছু করাবো না। জিনিসটা না বোঝার কিছুই নেই, জাস্ট কি আমি ভিডিওটা দিয়ে দিলে ওখান থেকে দেখা একবার সম্পূর্ণ কইরা ফেলাবেন, কইরা আমার কালকে দেখাইবেন স্যার, ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিস করে এরপরে জাস্ট ইয়াগুলা একটা স্ক্রিন রেকর্ড করে আমরা দিলেই হবে। জাস্ট স্ক্রিন রেকর্ড করবেন, জাস্ট যেগুলো ডিজাইন করবেন শুধু এতটুকু, তাহলে বুঝতে পারবো, কোডিং দেখাইতে হবে না, জাস্ট এরকম হইলেই হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই সেকশনটা আরো সুন্দরভাবে সাজাবেন। আমি হচ্ছে তো এখানে শর্টকাট মানে জাস্ট বুঝাই দিচ্ছি যে এটা এইভাবে কাজ করে। মানে কলামটি এটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত, এটা হচ্ছে আমি যত বাড়াই কমাই দিব, মানে বাড়ানো যাবে না 12 থেকে, 1 হচ্ছে একবারে লোয়েস্ট হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত, এর ভিতরে রাখতে হবে। সো এর ভিতরে আমি যেভাবে দিব সেইভাবেই কি ও লেখাগুলো শো করবে। হ্যাঁ, ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা পেপার সাজাবেন। পেপার যেরকম সেকশন সাজানো থাকে, একটা পেপার সাজাবেন। এখানে সুন্দরভাবে একটা রেসপন্সিভ ভাবে পেপার সাজাবেন, পেপারের পরে এই ডিজাইনগুলো করবেন। জাস্ট প্র্যাকটিস করলে এগুলো আরো সুন্দরভাবে করা যায়। বুঝতে পারছেন? এইভাবে কইরা মানে আমি জাস্ট কাজগুলো দেখাই দিলাম যে এটার এই কাজ আর কি, এই বাটনের মানে এই ক্লাস করে এই কাজ। হ্যাঁ, যদি কোনো জায়গায় বাটন প্রয়োজন হয় তখন এই বাটনের ক্লাসগুলো ধরাই দিবেন। জাস্ট কি খুবই সিম্পল, যে এটা কত সুন্দর একটা রেসপন্সিভ বড় বাটন চলে আসছে এইভাবে এক ক্লাসে। তো সবই এটা যদি আমরা সিএসএস দিয়ে করতে যেতাম তখন কিন্তু দেখা যায় যে আমাদের মানে অনেক টাইম চলে যেত আজকের। মানে এখানে কিন্তু আমরা একটা ফর্ম করছি, তারপর হচ্ছে টেবিল করছি, তারপরে অনেক কিছু লিখছি, লেখা বাটন কত কিছুই না করলাম, কিন্তু সেগুলো কি খুবই সিম্পল ভাবে কি আমরা শর্ট টাইমের ভিতরে কইরা ফেলাইলাম। এগুলো করতে কিন্তু আমাদের কোনো টাইম যায়নি। বুঝতে পারছেন? এখন স্যার কোথাও সমস্যা আছে কি? সমস্যা তো থাকার কথা না। আমি আরো একবার দেখে, এখানে বুটস্ট্র্যাপটা সার্চ দিবেন। বুটস্ট্র্যাপের যে 5 যে ভার্সনটা আছে, এখানে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে ঢুকবেন। এই যে bootstrap.com, এই যে getbootstrap.com এই কথাটা লিখবেন, তাহলেই হবে। এরপরে এখান থেকে যে অল এটার ভিতরে ক্লিক করবেন। এখান থেকে আপনি অনেক ভার্সন আছে, যে অনেক আগের ভার্সনগুলো আছে যেটা অন পয়েন্টের, কিন্তু অন পয়েন্ট নিয়ে আসলে কোনো কাজ হয় না, কারণ অন পয়েন্ট ওটা হচ্ছে আদি যুগের ভার্সন। তো মানে হ্যাঁ, সবসময় লেটেস্ট গুলোই চেষ্টা করবেন, কারণ এখন হচ্ছে যেহেতু সবকিছু ডিজিটাল, সো লেটেস্ট গুলাই কি আরো বেশি থাকে। কারণ আগে হচ্ছে যে দেশ কিন্তু আস্তে আস্তে আরো আগাইতেছে, এখন যদি আদি যুগ নিয়ে আমরা পড়ে থাকি তাহলে তো আর হবে না। সো যুগের সাথে তো তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। সো এই জন্য সবসময় লেটেস্ট গুলো চয়েস করবো। কিন্তু আমার এখানে একটা মিস্টেক হয়েছে যে আমি
এটার সাথে এটা কেমনে ম্যাচিং করলাম, লেটেস্ট লেটেস্টটা আর ওইটার সাথে এটা উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, ওখান থেকে ওইটা ডাউনলোড করে নেবেন, খুবই সিম্পল। এটা তো দেখাইলে আমি ডাউনলোড করতে পারবেন, ওখান থেকে ভার্সনটা চেঞ্জ করে ওখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করতে পারবেন। আরেকটা যেভাবে করতে পারেন, আর যদি শুধু, হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে দেখেন, 5 যে ভার্সনটা আছে এটা যদি শুধু কোডিংটা নামাইতে চান সেটাও করা যায়। যে 5 যে ইয়াটা আছে, এই যে bootstrap main.css, এখানে যে লিংকটা আছে http ডবল কোটেশনের ভিতরে, এটা সম্পূর্ণ কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, এরপর জাস্ট এখানে পেস্ট করে দিবেন বা এন্টার মারবেন, জাস্ট কোডিং গুলো চলে আসবে। ওকে, এখানে একটু ডবল কোটেশন বেশি আসছে, ওকে এবার ঠিক আছে। এই যে কোডিং bootstrap 5 ভার্সন, এখানে কি করবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। এরপর এখানেই লেখা আসবে যে bootstrap main.cs, এটা হচ্ছে খুবই শর্টকাট ট্রিক্স। আর আমি আগে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, তারপরে হচ্ছে ওটারে আনজিপ করে তারপরে মেইন ডট, এই যে সবসময় নেবেন main.css, এই জিনিসটাই আমরা ব্যবহার করি main.css। আর যেগুলো আছে ওগুলো আমাদের কোনো কাজ নেই, শুধু কি bootstrap main.css যে ফাংশনটা আছে ওইটাই নিব আমরা, যে css ফাইলটা, শুধু এই ফাইলটাই নিব। এই যে এখানে যদি এখন ফাইলটা সেভ দেই আর এই ফাইলটা অটো ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে আমি এখানে ডাউনলোড সেভ দিলাম, আমার ডাউনলোড হয়ে গেল। আমি যদি এখন এটা এখানে যাই, এই যে bootstrap main.css, এটা কত কবি, জাস্ট কি মাত্র 149 কেবি, মানে এমবিও খায় না। দেখছেন খুবই, এটা হচ্ছে শর্ট ট্রিক্স, মানে যে যেভাবে করে আর কি, দুইটাই দেখাই দিলাম। কারণ সবসময় জিপ ফাইলটা ডাউনলোড করাই ভালো, বুঝতে পারছেন? কারণ জিপ ফাইল ওটা হচ্ছে, ওখান থেকে যদি অন্যান্য ফাইল নিয়েও যদি কাজ করতে চান সেটা নিয়েও করতে পারেন। এখন স্যার আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, যদি কোথাও ম্যাচিং থাকে। হ্যাঁ 5 ভার্সনটা ডাউনলোড করবেন, আমি আবারও বললাম যে 5 এর যে ভার্সনটা আছে সেইটা ডাউনলোড করবেন, 5 এর ভার্সনটা। কিন্তু এইটা কোন কথা ছিল 3.4.1, কিন্তু ওই ভার্সনটা আমি পাইতেছি না। এখানে আরেকটা 3 এর ভার্সন ছিল, যে এই ভার্সনটা 3.4.1 না, মানে 3, এটার আরো একটা ভার্সন আছে 3 ভার্সনের, না 3 ভার্সনের কিছু কাজ আছে, তো সেই ভার্সনটা আমি পাইতেছি না, ওই ভার্সনটা এখানে দেওয়াই নেই। ওই ভার্সনটা মেবি ওরা উঠাই নিছে, ওইটার কাজটা আরো সহজ ছিল। আচ্ছা সবসময় লেটেস্টটাই শিখবো, আর 4 এর ভার্সনটা নিয়েও কাজ দেখাবো। ওকে স্যার, তাহলে আমি আজকের মতো শেষ করলাম। হ্যাঁ এটা যদি কালকে শেষ করেন তাহলে কালকে নিব, কারণ একসাথে যদি আমি নিয়ে নিতে আমার তো কোনো সমস্যা নেই। এখন আপনি প্র্যাকটিস না করলে সেটা তো আমার কিছু করার নেই। হ্যাঁ কালকে এটা আপনার শিখতে আপনার কালকের দিন লেগে যাবে, কারণ এটা মনে রাখা আসলে কষ্ট হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ সেটাই করবো, কাল কালকে প্র্যাকটিস করবেন, আবার পরশু দিনে ক্লাস নেব তাহলে, ঠিক আছে? এটা হচ্ছে ওখান থেকে ডাউনলোড করে, মানে ভার্সন এটাই ডাউনলোড করে, লেটেস্ট যে ভার্সন ওইটাই ডাউনলোড করে নেবেন তাহলেই হবে। আর যদি উল্টাপাল্টা হয়ে যায় তখন চেক করবেন যেভাবে, সেটা হচ্ছে এই যে এটার ভিতরে যদি আমি এটা ওপেন করি, আমার এখানে ভার্সনটা লেখা থাকে, দেখেন এই যে ভার্সনটা এখানে লেখা আছে, এই যে কপিরাইট 2011 থেকে 2021। ও আচ্ছা, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন 21-এরটা, বুঝছেন? 21-এরটাও নেবেন না, আপনি 4 এর ভার্সনটা নেবেন, এখানেও মিচিং আছে। এই যে লেটেস্ট ভার্সনটা না, এটা হচ্ছে 4 এর ভার্সনটা নেবেন, 4 এর যে ভার্সনটা আছে বুটস্ট্র্যাপের এখানে, ওই ভার্সনটা নেবেন। দেখি তো এটা কোন ভার্সনটা আসছে, আমি কোন ভার্সনটা নিলাম।
আচ্ছা আমি কাজ করছি কোন ভার্সনটা নিয়ে সেটা দেখলেই তো হয়। এটা ভার্সনটা দেখবেন, ওই ফাইলটারে ওপেন করলেই হবে। আচ্ছা এটা না, আচ্ছা এটা হচ্ছে 2011 থেকে 20 এর লেটেস্টটা না, কিন্তু এটা কোনটা পেলে? আচ্ছা একটু যদি আমরা চেক করি, আচ্ছা আমি আপনার এখান থেকে ক্লিয়ার করে দিই, দাঁড়ান। বুটস্ট্র্যাপের ফোর ভার্সনটা একটু দেখি। এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, এখান থেকে চেক করে নেবেন। এটা হচ্ছে 2018 ভার্সন। ওকে, সো এখান থেকে আচ্ছা আপনার যদি ইয়ারটা কাজ না করে, আপনি আমার কাছ থেকে ওইটার ভার্সনটা নিয়ে নিন, আমার এখানে সেভ করা আছে। ওই ভার্সনটা কোনটা? আচ্ছা ওখান থেকে একটু চেক করে নিলে হবে। এখান থেকে ওই যে ডবল কোটেশনের ভিতরে যেটা আছে, এই যে ডবল কোটেশনের ভিতরে এটা জাস্ট কপি করবেন। এই যে সিএসএস ফাইল যেটা ডবল কোটেশনের ভিতরে যেটা থাকে এটা না, এখানে নাই। সিএসএস ফাইলের কি এটা হচ্ছে কন্টেন্ট। আচ্ছা তো ভার্সনগুলো চেঞ্জ চেক করতে এক একটা করে 3-4 ভার্সন। এই যে এইটা এখান থেকে কপি করবেন। দেখি এটা কত সালের ভার্সন। এটা আমি এটা কাজ করছিলাম 20-এরটা দিয়ে, এটা হচ্ছে 19-এরটা। ওকে, এটা কত ভার্সন? 341 342। আচ্ছা আচ্ছা এটা লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করবেন তাহলে হবে। ওখান থেকে লেটেস্ট, হ্যাঁ লেটেস্টটা নিয়ে কাজ করেন, যেহেতু এটা 5 এর ভার্সন, আমার এটা 5 এর ভার্সন, এটাও 5 এর ভার্সন নিয়ে কাজ করেন। এটা 5 এর ভার্সন, হ্যাঁ যে বুটস্ট্র্যাপ 5 এর ভার্সন এটা। ও বুটস্ট্র্যাপ 5 এর ওইটারই আবার 21 লেখা রাখছে ওরা, মানে এই কয়দিনে চেঞ্জ করে ফেলেছে। আমি হচ্ছে এটা আরো আগে ডাউনলোড করছিলাম তো এই জন্য আর কি ওই ভার্সনটা এখন পাইতেছি না। মানে এগুলো হচ্ছে ওরা ভার্সনগুলো চেঞ্জ করে ফেলায়, এক এক টাইমে এক একটা ভার্সন চেঞ্জ করে ফেলে, যা আপডেট করে দিন যত যা আপডেট হয়, সেই জন্য আর কি ভার্সনগুলো আপডেট করছে। সো লেটেস্ট ভার্সন ওটা ডাউনলোড করে নিলেই হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করলাম। আর এগুলো হচ্ছে কাজ করে কালকে আমাকে দেখাবেন, ঠিক আছে? কালকে না পরশু দিন দেখাবেন, ঠিক আছে? আপনি করে রাখবেন, আমি দেখবো। ওকে ঠিক আছে।